নমস্কার, নিউজ নাইট প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। নতুন দিগন্তে ভারতের বেসরকারি মহাকাশ যাত্রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্মোচন করলেন দেশের প্রথম বেসরকারি কক্ষপথ রকেট বিক্রম-1। 2026 সালে উৎক্ষেপণ হয়ে 300 কেজি ওজনের উপগ্রহ কক্ষপথে পৌঁছে দেবে বিক্রম-1। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের প্রথম বেসরকারি কক্ষপথ রকেট বিক্রম-1 আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের মহাকাশ ইতিহাসে এটি এক যুগান্তকারী পদক্ষেপ, যা প্রমাণ করে দেশের মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম বেসরকারি উদ্যোগও। 26 মিটার অর্থাৎ প্রায় 85 ফুট লম্বা এই রকেটটি নির্মাণ করেছে স্কাই রুট এরোস্পেস। 2026 সালে উৎক্ষেপণ করা হবে বিক্রম-1, যা পৃথিবীর কক্ষপথে পৌঁছে দেবে 300 কেজি ওজনের উপগ্রহকে। রকেট উন্মোচনের পাশাপাশি কোম্পানির নতুন ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। प्राइवेट इनोवेशन के लिए ओपन किया, नई स्पेस पॉलिसी तैयार की गई। हमने स्टार्टअप्स को, इंडस्ट्री को इनोवेशन के साथ जोड़ने का प्रयास किया। हमने इन स्पेस की स्थापना की, अपने स्टार्टअप्स के लिए इसरो की फैसिलिटीज और टेक्नोलॉजी को उपलब्ध कराया। यानी भारत ने बीते 6-7 वर्षों में ही अपने स्पेस सेक्टर को एक ओपन, कोऑपरेटिव और इनोवेशन ड्रिवन इकोसिस्टम में बदल दिया है। आज के कार्यक्रम में हमें इसी की झलक दिखाई दे रही है और गर्व की अनुभूति हो रही है। হায়দ্রাবাদে অবস্থিত এই ক্যাম্পাসে রকেটের নকশা উন্নয়ন, সংহতকরণ এবং পরীক্ষা সম্পন্ন করা হবে। স্কাই রুট এরোস্পেস 2018 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রতিষ্ঠাতা পবন চন্দনা এবং ভারত ঢাকা উভয় আইআইটি স্নাতক এবং আগে ছিলেন ইসরোর বিজ্ঞানী। বেসরকারি উদ্যোগের মাধ্যমে ভারতের মহাকাশ প্রযুক্তিকে নতুন উচ্চতায় পৌঁছানো লক্ষ্য বলে জানিয়েছে কোম্পানি। ভারতের মহাকাশ খাতে বর্তমানে 300টিরও বেশি স্টার্টআপ সক্রিয় রয়েছে। এই স্টার্টআপগুলোর মধ্যে অন্যতম হল স্কাই রুট এরোস্পেস, অগ্নিকুল কসমস, বেলাট্রিক্স এরোস্পেস, ধ্রুব এবং এস্ট্রোগেট। যদিও অনেক প্রতিষ্ঠান এখনো রকেট উৎক্ষেপণের প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে ইতিমধ্যেই একটি বড় মাইল ফলক স্পর্শ করেছে স্কাইরুট। স্কাইরুটের পূর্বের প্রচেষ্টা ছিল বিক্রম-এস, যা 2022 সালে উৎক্ষেপণ করা হয়েছিল। এটি একটি সাব অরবিট রকেট যা 100 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছেছিল, কিন্তু প্রবেশ করতে পারেনি পৃথিবীর কক্ষপথে। বিক্রম-1 রকেটের সফল উৎক্ষেপণ ভারতের জন্য এটি নতুন ধাপ, যা দেশের বেসরকারি মহাকাশ সংস্থাগুলিকে আন্তর্জাতিক মানের কক্ষপথ উৎক্ষেপণ সক্ষমতা প্রদানের সহায়ক হবে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে তাদের নিজস্ব রকেট অগ্নিবাণ তৈরি করছে অগ্নিকুল কসমস কোম্পানি, যা ন্যানো, মাইক্রো এবং ছোট উপগ্রহ কক্ষপথে প্রেরণের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধুমাত্র একটি প্রযুক্তিগত অর্জন নয়, ভারতের বেসরকারি মহাকাশ উদ্যোগের বিকাশ ও আন্তর্জাতিক মহাকাশ বাজারে প্রবেশের সম্ভাবনাকে দৃঢ়ভাবে চিহ্নিত করে বিক্রম-1 রকেটের উন্মোচন আগামী বছরগুলিতে এই ধরনের উদ্যোগগুলি ভারতের মহাকাশ খাতকে আরও প্রতিযোগিতামূলক ও উদ্ভাবনী করে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। উত্তর পূর্বের জনজাতির রাজনীতিতে ঐক্যের বার্তা তুলে ধরে বিভাজনমূলক কৌশলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। বহুদিনের বিচ্ছিন্নতা জনজাতিদের শক্তিকে দুর্বল করেছে, তাই ওয়ান নর্থ ইস্ট প্ল্যাটফর্মই এখন সম্মিলিত অধিকার আদায়ের নতুন পথ বলে স্বামী বিবেকানন্দ ময়দানের মহাসমাবেশে দাবি করেন কনরাড সাংমা। উত্তর পূর্ব ভারতের জনজাতি রাজনীতিতে এক নতুন ধারা তৈরি করতে চাওয়া ওয়ান নর্থ ইস্ট প্ল্যাটফর্মকে ঘিরে বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দ ময়দান জুড়ে দেখা গেল ব্যতিক্রমী উচ্ছ্বাস। তিপ্রামথার উদ্যোগে আয়োজিত সমাবেশে উপস্থিত হয়ে জনজাতির প্রশ্নে একতা ও সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড
সাংমা। বক্তব্যে সরাসরি নাম উল্লেখ না করলেও তাঁর ইঙ্গিত ছিল স্পষ্ট। উত্তর পূর্বাঞ্চলে দীর্ঘদিনের রাজনৈতিক কৌশল ও প্রাতিষ্ঠানিক অসঙ্গতি দুর্বল করে এসেছে জনজাতিদের। কনরাড সাংমা তাঁর বক্তব্যে স্মরণ করান জনজাতি পূর্বপুরুষদের সংগ্রাম ও আত্মবিসর্জনের ইতিহাস। তাঁর মতে সাহসিকতাপূর্ণ সেই লড়াইয়ের ফলে আজ উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন সম্প্রদায় নিজেদের ভাষা, সংস্কৃতি ও পরিচয় ধরে রাখতে পেরেছে। কিন্তু সেই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে হিমশিম খাচ্ছে বর্তমান পরিস্থিতি বলে দাবি করেন কনরাড সাংমা। বিভাজনের চর্চা জনজাতিদের রাজনৈতিক শক্তিকে ক্ষয় করেছে। সাম্প্রদায়িক দূরত্ব, শাসক দলের কৌশলগত বিভক্তি এবং আঞ্চলিক স্বার্থের দ্বন্দ্ব আজ জনজাতিদের সম্মিলিত শক্তিকে ক্ষতিগ্রস্ত করছে বলে অভিমত ব্যক্ত করেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। একতা ছাড়া দাবিগুলোর গুরুত্ব পাওয়া অসম্ভব বলেও উল্লেখ করেন সাংমা। हमारी सबसे बड़ी चुनौती है हमारा विभाजन। जैसे डैनियल लंगथासा ने कहा कि इस विभाजन की वजह से, अलग अलग कम्युनिटीज को भाग करने की वजह से जो शक्ति हम में हो सकती थी, उस शक्ति को कम किया गया। दोस्तों, हम चाहेंगे कि इस मंच से और इस सभा से आवाज उठे, क्योंकि जितना हम लोग बिखरेंगे, जितना विभाजन होगा, उतना हम कमजोर होंगे। जितना हम बिखरेंगे, उतनी हमारी आवाज कम होगी, हमारी आवाज कमजोर होगी। जितना हम बिखरेंगे और हमारे बीच में विभाजन होगा, उतनी हमारी उम्मीदें अनसुनी जाएंगी। ওয়ান নর্থ ইস্ট কোনো দলের বিরুদ্ধে পরিচালিত আন্দোলন নয়, বরং এটি একটি বৃহত্তর সামাজিক রাজনৈতিক প্রচেষ্টা, যেখানে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জনজাতি সম্প্রদায় একক মঞ্চে এসে সাংবিধানিক অধিকার, সাংস্কৃতিক সুরক্ষা ও উন্নত দাবিতে সম্মিলিতভাবে কণ্ঠ তুলবে বলে দাবি করেন কনরাড সাংমা। পৃথকভাবে লড়াই করলে জনজাতিদের মতামত নস্যাৎ হয়ে যায়, শক্তি ভাগ হয়ে যায় এবং বৃহত্তর জাতীয় নীতি নির্ধারণে উত্তর পূর্বের প্রতিনিধিত্ব ক্ষীণ হয়ে পড়ে উল্লেখ করেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। কনরাড সাংমার বক্তব্যে কেন্দ্র সরকারকে ঘিরে স্পষ্ট অসন্তোষ ফুটে ওঠে। তার অভিযোগ, বিভাজনের রাজনীতি ব্যবহার করে বছরের পর বছর জনজাতি সমাজের ভেতর পারস্পরিক দূরত্ব বাড়ানো হয়েছে। বিভিন্ন জনজাতি ও উপগোষ্ঠীকে আলাদা করে রেখে দুর্বল করা হয়েছে দাবি দাওয়াকে। এর মাধ্যমে সাংমা শুধু রাজনৈতিক অভিযোগই করেননি, বরং জনজাতির সমস্যা সমাধানের কেন্দ্রের নীতি পুনর্মূল্যায়ন প্রয়োজন বলেও এদিন ইঙ্গিত দিয়েছেন কনরাড সাংমা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের ইস্যু থেকে সরে এসে উত্তর পূর্বের বৃহত্তর ঐক্য করার লক্ষ্যে নতুন পথ চলা শুরু করল ত্রিপ্রামথা। আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত ওয়ান নর্থ ইস্ট থানসা ইউনিটি জনসভায় প্রথমবার এক মঞ্চে হাজির হলেন উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যের আঞ্চলিক নেতারা। প্রদ্যোৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে শুধু রাজনৈতিক শক্তি প্রদর্শন নয়, বরং কেন্দ্রের ওপর চাপ বাড়িয়ে উত্তর পূর্বের জনজাতিদের অধিকার আদায়ের নতুন কৌশল রচনারও ইঙ্গিত দিয়ে গেল এই সমাবেশ। গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের বিতর্কিত ইস্যু থেকে কৌশলে সরে এসে এবার উত্তর পূর্বের বৃহত্তর ঐক্যের বার্তা তুলে ধরল ত্রিপ্রামথা। বৃহস্পতিবার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হয় ওয়ান নর্থ ইস্ট থানসা ইউনিটি শীর্ষক বিশাল রেলীয় জনসভা। এই প্রথমবারের মতো মঞ্চে নেতৃত্ব দিলেন ত্রিপ্রামথার প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মন, যিনি সাম্প্রতিক মাসগুলোতে উত্তর পূর্বের জনজাতির রাজনীতি নতুন করে সাজানোর ডাক দিয়ে উঠে এসেছেন আলোচনার কেন্দ্রে। উত্তর পূর্বের আঞ্চলিক শক্তিগুলোর এক মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যের একাধিক আঞ্চলিক দলের প্রভাবশালী নেতা। ছিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা, এনপিপির কার্যকরী সভাপতি পি কে সাংমা, নাগাল্যান্ডের প্রাক্তন মন্ত্রী এম কিকন, আসাম পিপলস পার্টির প্রতিষ্ঠাতা ড্যানিয়েল লাংথাসা, ইন্ডিয়ান গুর্খা জনশক্তি ফ্রন্টের সভাপতি অজয় এডওয়ার্ডস, মণিপুরের বরিষ্ঠ জনজাতি নেতা আর কে মেঘেন, মণিপুরের বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ এইচ সিং। এই নেতাদের উপস্থিতি শুধু শোভনীয়তা নয়, বরং উত্তর পূর্ব রাজনীতির নতুন রূপরেখার ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
গত 4 নভেম্বর দিল্লিতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঐক্যবদ্ধ উত্তর পূর্ব গঠনের প্রস্তাব দেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। উত্তর পূর্বের জনজাতি ও ক্ষুদ্র জনগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার আদায়ের লড়াই ছড়িয়ে দিতে হলে রাজ্যভিত্তিক বিভিন্ন রাজনীতি নয়, আঞ্চলিক ঐক্যই হচ্ছে একমাত্র পথ বলে দাবি প্রদ্যোৎ কিশোরের। আগরতলার এই সভা ছিল সেই উদ্যোগের প্রথম বড় পরীক্ষা। শুধু ত্রিপুরাসাই নয়, মেঘালয়, নাগাল্যান্ড, আসাম ও মণিপুরের নেতাদের উপস্থিতি প্রদ্যোতের রাজনৈতিক বিস্তারকে নতুন মাত্রা দিয়েছে বলেই মনে করছেন বিশ্লেষক মহল। উত্তর পূর্বের মানুষ আজও মূল ধারার উন্নয়ন থেকে বঞ্চিত। কেন্দ্রীয় নীতি প্রভাবিত করে সমাধান আদায় করতে হলে যৌথ প্ল্যাটফর্ম ছাড়া উপায় নেই বলে মন্তব্য প্রদ্যোৎ কিশোর দেববর্মনের। এই মন্তব্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ কেন্দ্রের সঙ্গে তীব্রামথার আলোচনা স্থবির গত কয়েক মাস ধরে। নতুন এই জোটের অন্যতম লক্ষ্য কেন্দ্রীয় সরকার, বিশেষত বিজেপির উপর চাপ সৃষ্টি করে জনজাতিক কেন্দ্রীয় রাজনৈতিক দাবিকে নতুন ভাবে পেশ করা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নতুন এই জোটের অন্যতম লক্ষ্য কেন্দ্রীয় সরকার, বিশেষত বিজেপির উপর চাপ সৃষ্টি করে জনজাতি কেন্দ্রিক রাজনৈতিক দাবিকে নতুন করে পেশ করা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মঞ্চের জাতীয় জননীতির সমালোচনায় সরাসরি নামেন প্রদ্যোৎ ও কনরাড সাংমা। যদিও এনপিপি বহুদিন ধরে বিজেপির গুরুত্বপূর্ণ সহযোগী দল, কিন্তু এদিনের বক্তব্য ছিল লক্ষণীয়ভাবে কঠোর। উত্তর পূর্বের মানুষকে উপেক্ষা করা হচ্ছে, কেন্দ্রীয় প্রকল্পে জনজাতির স্বার্থ উপেক্ষিত, দিল্লির কাছে সমান অংশীদারিত্বের দাবি। মোটামুটি এই বিষয়গুলো উঠে আসে এই দিনের সমাবেশে। এই সুরে স্পষ্ট, আসন্ন দিনগুলোতে বিজেপির সম্পর্ক টানাপোড়েনে পড়তে পারে আঞ্চলিক দলগুলোর সঙ্গে। এদিকে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের আসন্ন নির্বাচনের আগে তীব্রামথার এই সমাবেশকে নির্বাচনের প্রস্তুতির অংশ বলে দেখছেন অনেকে। উপজাতি ভোট ব্যাংকে অখণ্ড প্রভাব বজায় রাখতে, কেন্দ্রীয় আলোচনায় শক্তিশালী অবস্থান নিতে, রাজ্য রাজনীতিতে নিজেদের গুরুত্ব পুনরায় প্রমাণ করতে এই সমাবেশ সহায়ক হবে প্রদ্যোৎ কিশোর দেববর্মন এবং তীব্রামথার জন্য বলে নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষকরা। এই প্রেক্ষাপটে তীব্রামথার কাছে রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবেও কাজ করবে ওয়ান নর্থ ইস্ট প্ল্যাটফর্ম। বৃহস্পতিবার এই সমাবেশের পর আঞ্চলিক দলগুলোর সহযোগিতায় বিজেপি ও কংগ্রেসের বাইরে তৃতীয় শক্তি হিসেবে উঠে আসার সম্ভাবনা। রাজ্যভিত্তিক দাবির বদলে বৃহত্তর আঞ্চলিক অধিকার আদায়ের প্রচেষ্টা, কেন্দ্র রাজ্য সম্পর্কে নতুন চাপ তৈরি, এই তিনটি বিষয়ের উপর নজর থাকবে আগামী দিনে। স্বামী বিবেকানন্দ ময়দানের র্যালি শুধুমাত্র তীব্রামথার শক্তি প্রদর্শন নয়, বরং উত্তর পূর্বের রাজনীতি যে নতুন দিশায় মোড় নিতে চলেছে তারও বার্তা স্পষ্ট। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবির বাইরে গিয়ে বৃহত্তর আঞ্চলিক ঐক্যের লক্ষ্য ইঙ্গিত দেয় তীব্রামথার কৌশলগত পরিবর্তনেরও। এডিসি নির্বাচন সামনে রেখে এই র্যালি বিজেপির জন্য চাপ তৈরি এবং জনজাতি ভোট ব্যাংকের উত্তেজনা বাড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে বর্তমান জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী দিনে এই ঐক্যবদ্ধ উত্তর পূর্ব প্ল্যাটফর্ম কতটা শক্তিশালী হয় তা নিয়েও চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এক উত্তর পূর্ব সমাবেশের প্রশাসনিক বাধা, আঞ্চলিক স্বায়ত্তশাসন ও জাতীয় দলগুলোর প্রভাব, এই তিন ইস্যুর ওপর তীব্র সমালোচনা ছুড়ে দিলেন তীব্রামথার প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মন। সমাবেশের মঞ্চ থেকে আঞ্চলিক দলগুলিকে দুর্বল করার জাতীয় রাজনীতির প্রবণতার বিরুদ্ধে তীব্রামথার লড়াই আরও দৃঢ় হবে বলে বার্তা দিলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত এক উত্তর পূর্ব সমাবেশে বৃহস্পতিবার তীব্রামথার প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মন শুধু দলের অবস্থান ব্যাখ্যা করেই থেমে থাকেননি, বরং আঞ্চলিক রাজনীতির বর্তমান সংকট ও জাতীয় দলগুলোর প্রতি ক্ষোভও তুলে ধরেছেন স্পষ্টভাবে। তার বক্তব্য থেকে উঠে এসেছে কেন্দ্র রাজ্য সম্পর্ক, রাজনৈতিক অনুমতিপত্রের বৈষম্য এবং আঞ্চলিক দলগুলোর অস্তিত্ব সংকটের মতো বৃহত্তর প্রশ্ন। কংগ্রেস ও সিপিআইএম আগরতলায় বারবার রাজনৈতিক কর্মসূচি করলেও তীব্রামথার ক্ষেত্রে প্রশাসনের অনুমতি জটিল হয়ে ওঠে। 7 নভেম্বরের সমাবেশটি অনুমতি না পাওয়ায় স্থগিত হওয়া এই ঘটনাটি তিনি আঞ্চলিক দলগুলির প্রতি ভিন্ন আচরণের উদাহরণ বলে দাবি করেন। তিনি জোর দিয়ে বলেন, দলের ঐক্য থানসা এই বাধা অতিক্রম করে সফল করেছে সমাবেশকে। দেশ জুড়ে আঞ্চলিক দলগুলিকে দুর্বল করার কৌশলগত রাজনীতি চালায় জাতীয় দলগুলি বলে অভিযোগ করেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। পাঞ্জাব, মহারাষ্ট্র, আসাম ও উড়িষ্যার উদাহরণ দিয়ে তিনি দাবি করেন, জাতীয় দলগুলোর প্রভাবের ফলে নিজের স্বতন্ত্র পরিচয় হারায় আঞ্চলিক রাজনৈতিক দল। एक पेड़ अकेला रहेगा तो हवा भी पेड़ को तोड़ सकता है, लेकिन अगर सैकड़ों पेड़ एक जंगल बन के रहे तो तूफान भी उसका छू नहीं सकता है। थानसा उसको बोलता है। मैंने निमंत्रण दिया था अपने आईपीएफटी को
फाइदी, लामसोगो, यहां में नेशनल पार्टी नहीं है, आंचलिक पार्टी है। मैं आज भी आपके तरफ से आईपीएफटी को बोलना चाहता हूं, अकेला फाइट करोगे तो आईपीएफटी भी, शिवसेना, यूपीपीएल, बोडोलैंड का पार्टी, एजीपी, अकाली दल, सब अलायंस पार्टनर जैसा खत्म हो जाएगा। आज बुबागरा के साथ हाथ मिलाओ, मैं भी तिपरासा, आप भी तिपरासा, एक होकर फाइट करते हैं और जवाब देते हैं। एनसी बाबू का जो आत्मा था उसको भी आशीर्वाद मिलेगा, उसको भी सुकून मिलेगा। জাতীয় দলের সঙ্গে রাজনৈতিক সমঝোতার পাশাপাশি ভেতর থেকে সরকারকে সমর্থন দেবার পরেও প্রদ্যোৎ কিশোর দেববর্মণের এই ধরনের পর্যবেক্ষণকে কিভাবে নেবে সহযোগী ভারতীয় জনতা পার্টি, তা নিয়ে জোর জল্পনা চলছে রাজনৈতিক বিশ্লেষক মহলে। মথা প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মণের এই ধরনের মন্তব্য ত্রিপুরার আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন পূর্ব রাজনীতিতে আঞ্চলিক ইস্যু আরও প্রবলভাবে সামনে আসতে পারে বলে নিশ্চিত বিশ্লেষকরা। তবে তিপ্রামথা জাতীয় দলের সঙ্গে দূরত্ব বজায় রেখে তৃতীয় শক্তি হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করার চেষ্টা করবে বা করতে পারবে কিনা তা নিয়েও চলছে জোর জল্পনা। এক উত্তর পূর্ব সমাবেশটি শুধু দলীয় উপস্থিতির প্রমাণ নয়, এটি আঞ্চলিক পরিচয় ও রাজনৈতিক স্বীকৃতির লড়াইয়ের এক প্রতীকী মঞ্চ বলে দাবি করেছেন সমাবেশের নেতৃত্ব। আগামী দিনে ত্রিপুরার রাজনীতিতে আরও সংঘর্ষপূর্ণ কিন্তু স্বাধীন পথেই হাঁটতে চায় কিনা তিপ্রামথা, তা নিয়েই প্রশ্ন তুলছেন অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। খোয়াইয়ের লালছড়ায় সকালের ব্যস্ত রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী বাস। আহত হন চালক। রাস্তায় ছড়িয়ে থাকা নুড়ি পাথরকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। খোয়াই জেলার লালছড়া এলাকায় বৃহস্পতিবার সকালের ব্যস্ত সময়ে ঘটে যাওয়া বাস দুর্ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে সড়ক নিরাপত্তা ও প্রশাসনিক তদারকি নিয়ে। এদিন সকালে TR01B1215 নম্বরের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ঢুকে পড়ে রাস্তার পাশের একটি বাড়িতে। শেষ মুহূর্তে আম গাছে ধাক্কা খাওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেলেও আহত হন বাস চালক নিতাই পাল। তাকে দ্রুত খোয়াই জেলা হাসপাতাল নিয়েছেন স্থানীয় এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীদের মতে গাছটি না থাকলে বাসটি সরাসরি বাড়ির ঘরে ঢুকে পড়তো এবং পরিস্থিতি হতে পারত ভয়াবহ। এমনই এক বিপজ্জনক পরিস্থিতি থেকে অল্পের জন্য রক্ষা পান বাড়ির বাসিন্দারা। বাসের চালক ইন্দ্রজিৎ সাহা অভিযোগ করেছেন, খোয়াইয়ের এই মূল সড়কে যত্রতত্র নুড়ি পাথর পড়ে থাকে দীর্ঘদিন ধরে। ঠিক এমনই পাথরের উপর দিয়ে যাওয়ার সময় এবং পাশাপাশি একটি বাইকে পাশ কাটানোর চেষ্টা নিয়ন্ত্রণ হারায় বাসটি। স্থানীয়দের বক্তব্য একই, সড়কে নিয়মিত নুড়ি পাথর, কাদা এবং নির্মাণ সামগ্রী ফেলে রাখা থাকায় দুর্ঘটনা ঘটেছে প্রায়ই। বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও পরিস্থিতি তেমন কোনো পরিবর্তন নেই। ফলে সড়কটি ধীরে ধীরে দুর্ঘটনা প্রবণ এলাকায় পরিণত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। একটা বাইক আইছে, আমরা ওই দিক থেকে আইতেছি, বাইকটার পাশ দিতে গিয়া গাড়িটা বাম সাইড করছে, বাম সাইডে আইসে ব্রেক দিছে, শেষ রাইয়া আইয়া পড়ছে। কোন জায়গায় এটা? মুসা দিছে এই জায়গায় পাথর, রাস্তায় পাথর, পুরা পাথর রাস্তা। কোন জায়গা এটা? কোন জায়গা এটা লালছড়া। কয়জন ছিল গাড়িতে? গাড়িতে দুইজনে, কই যেতেছিলেন? ড্রাইভার কন্ডাক্টর। কই যেতেছিলেন? আমরা পার্টি রিজার্ভে যেতে পারতাম, টিপ্রামথার পার্টি। কয়টার সময় হয়েছে ঘটনা? ঘটনা তো 7টা, 7:30, 7:10। মোবাইলটা ঘর থেকে এসে তারটা লোক দেখো দেখতেছি না যে গাড়ি গাড়ি ঢুকতেছে। কি কারণে গাড়িটা ঢুকছে ভিতরে? কি কেন আমি কেন আমি ঘরের ভিতরে আসলাম তো। না না, ওইখানে কিছু পাথর দেওয়া যেতেছে। পাথরের কারণ হয়েছে। এটাকে আমি কি জানি, এটা তো ড্রাইভার জানবো। আপনি ঘর থেকে বেরোচ্ছেন কি আওয়াজ শুন না? হ্যাঁ হ্যাঁ, আর শুনে ঘরে তো তারটা লাগতে থাকবে। আপনার নাম? আমার নাম নিখিল চন্দ্র দাস। কোন জায়গা এটা? হ্যাঁ, কোন জায়গা এটা? এটা লালছড়া। এদিকে যাত্রীবাহী বাসে কোনো লোক না থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। কি হয়েছিল ঘটনাটা? আমরা প্রায় 7:10 দিকে একটা খবর আছে যে লালছড়া যে রাস্তাটা কলেজ রোড, সেখানে একটি বাস গাড়ি আউটলাইন হয়ে গেছে। তো সেই খবরের ভিত্তিতে তাড়াতাড়ি আসি এবং দেখতে পাই একটি TR01B1215 গাড়িটা
আউটলাইন হয়ে একটা বাড়ির গলি ভেঙে বাড়িতে ঢুকেছে। তো গাড়িতে কোনো যাত্রী ছিল না, তাই কারোর হতাহত কোনো নেই। আর গাড়ির যে ড্রাইভার ছিল তারও কোনো ইঞ্জুরি পায়নি। তো আমরা দেখছি কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। নিয়মিত রাস্তা পরিদর্শনের অভাব, নুড়ি পাথর ও মাটি স্তূপ সরানোর কোনো উদ্যোগ না নেওয়া, নির্মাণ কাজের পর সড়ক পরিষ্কার না করার প্রবণতার ফলে রাজ্যের বিভিন্ন অংশে গুরুত্বপূর্ণ সড়কপথগুলিতে বাড়ছে দুর্ঘটনা। এই দুর্ঘটনা সেই অবস্থানেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সড়ক অব্যবস্থাপনা, প্রশাসনিক তদারকি এবং নিরাপত্তা অবহেলার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ধর্মনগরে ফের বিস্ফোরক পরিস্থিতি। জেলা পুলিশ সুপারের অফিসের ভেতরে কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা এবং দলের অন্যান্য নেতাদের ওপর হামলার চেষ্টা চালায় দুষ্কৃতীরা। ডেপুটেশন জমা দিতে গিয়ে আচমকায় এই ঘটনা প্রত্যক্ষ করেন কংগ্রেস নেতৃত্ব। ধর্মনগর কংগ্রেস পার্টি অফিসে ভাঙচুর এবং বিরোধী সিপিআই মিছিলে হামলার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবি জানাতে জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা সহ কংগ্রেস নেতৃত্ব। কিন্তু ডেপুটেশন প্রদানরত অবস্থাতেই তাদের লক্ষ্য করে আক্রমণাত্মক আচরণ শুরু করে একদল দুষ্কৃতী। ঘটনার পর ক্ষোভ উগরে দেন বিধায়ক বীরজিৎ সিনহা। জেলা পুলিশ সুপারের অফিসেই যদি নিরাপত্তা না থাকে তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় তা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস নেতৃত্ব। প্রশাসনের ভূমিকা এবং সরকারের আইন শৃঙ্খলা রক্ষার সক্ষমতা নিয়েও তীব্র সমালোচনা করেন তারা। ওনার চেম্বারে থাকাকালীনই প্রতিপ উচ্ছৃঙ্খল আদর্শের ছেলে এখানে চেলাচেলি করছে, উনি নিজেও দেখছেন ওনার সিসিটিভিতে আমরা সামনে, এবং উনি পুলিশকেও ইনস্ট্রাকশন দিয়েছে তাদেরকে থানাতে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, কি অ্যাকশন নেই দেখি, এই আপনাদের সামনেই তো এটা ঘটছে। পুলিশের জেলা অফিসে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের অফিসের নিরাপত্তা নাই, অফিসের ভিতরে ঢুকিয়াই হামলা করতে চায়। বৃহস্পতিবার আগরতলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো 4 দিন ব্যাপী 69তম জাতীয় স্কুল ক্রীড়ার অনূর্ধ্ব 17 দাবা প্রতিযোগিতা। রাজধানীর NSRCC স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন ত্রিপুরা সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে মোট 33টি দলের প্রায় 3 শতাধিক দাবাড়ু। 6 রাউন্ডের এই প্রতিযোগিতা চলবে আগামী রবিবার পর্যন্ত। ভিন রাজ্যের 32টি দলের মধ্যে কেবল হরিয়ানা দল ছাড়া বাকি সব দল ইতিমধ্যেই এসে পৌঁছে গেছে আগরতলায়। এদিন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। বর্তমানে ত্রিপুরায় খেলাধুলার একটি সুস্থ ও উৎসাহ ব্যঞ্জক পরিবেশ গড়ে উঠেছে। রাজ্যে এখন নিয়মিতভাবে বহু গুরুত্বপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। এই ধরনের জাতীয় প্রতিযোগিতা ভবিষ্যতে রাজ্যের ক্রীড়া প্রতিভা বিকাশে বড় ভূমিকা রাখবে বলেও জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। त्रिपुरा में आके यह छोटा है लेकिन खेल का मैं आपको बोल सकता हूँ कि एक एनवायरमेंट आपको दिखेगा जो यहाँ पे जो हमारा एक स्पोर्ट्स एनवायरमेंट आपको देखने को मिलेगा ये छोटा प्रदेश में। और काफ़ी सारे कुछ घूमने का भी है, और त्रिपुरा में अगरतला राजवाड़ी है और हमारा उदयपुर मतारवाड़ी है, नीलमहल है, काफ़ी सारी जगह घूमने का भी मौका मिले तो थोड़ा सा घूमना भी है। और हमारे यहाँ पे जो ऑफिशियल्स कोई दिक्कत हो तो उनके संपर्क करना है, मेरे से भी बात कर सकते हो, कोई भी दिक्कत होता है तो मेरे को उम्मीद है दिक्कत नहीं होगा। इससे पहले भी हम लोगों ने काफ़ी सारे हैं अंडर 17 स्कूल स्तर के नेशनल टूर्नामेंट हम लोगों ने किया है। पिछले साल हम लोगों ने जोगा यूनिवर्सिटी गेम भी हम यहाँ पे किया है। तो ऐसे बहुत सारे इवेंट हम लोगों ने आयोजन किया है, तो कोई दिक्कत नहीं होगा मैं उम्मीद करता हूँ। फिर भी कोई दिक्कत आता है हमारे यहाँ पे जो स्पोर्ट्स काउंसिल सेक्रेटरी है उनसे मिल सकते हो, डायरेक्टर से मिल सकते हो, मेरे से भी खुद मिल सकते हो, सचिव है हमारा जो सेक्रेटरी है स्पोर्ट्स दफ्तर तो उनसे भी। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ তার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।